ইংরেজি অনার্স, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে অনেকেই ভাবছো যে ইংরেজি অনার্স নেব, কিন্তু অনার্সে কি কি পড়তে হবে এবং অনার্স সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণার অভাব রয়েছে। দেখো, আমরা যেই সময় অনার্স নিয়ে পড়েছি সেই সময় সিলেবাস একরকম ছিল, কিন্তু এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেড হবার পর এই তোমাদের অনার্স পড়ার ধরন এবং পরীক্ষা পদ্ধতির সিলেবাস বিস্তর পরিবর্তন। তাই তোমাদের মধ্যে আমারই এক ছাত্রীকে তোমরা পেয়েছো এবং আমিও আজকে পেয়েছি। আই এম ভেরি ভেরি ফর্চুনেট। তো ওর নাম ও বলবে, প্রথমেই ওর নামটা এবং ওকে ওয়েলকাম জানাই। নামটা? অয়ন্তিকা দেবনাথ। অয়ন্তিকা দেবনাথ, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলে? উচ্চ মাধ্যমিকে আমি ইংলিশে 89 পেয়েছিলাম। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে 89 পেয়েছিল, অসাধারণ রেজাল্ট। ওকে আমি এক বছরই হয়তো পেয়েছিলাম, ক্লাস 12এই পড়েছি আপনার কাছে। তো তা অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছি, এটাই অনেক। কিন্তু এখনও ইংরেজি অনার্স পড়ছে, ওর মুখ থেকে শুনে নেবে, তোমরা জানবে। আজকের ভিডিওটা যারা আগামী দিন ইংরেজি অনার্স নিতে চাইছো তোমাদের প্রত্যেককে দেখবার জন্য অনুরোধ করব। তোমাদের অনেক কিছু ধারণা স্পষ্ট হবে এবং তোমরা বুঝতে পারবে যে ইংরেজি অনার্স মানে হাতি ঘোড়া এমন কিছু নয়। ইংরেজি অনার্সটা একটা বাদবাকি সাবজেক্টের মতন একটা সাবজেক্ট। দেখো, কোনো কিছু করতে গেলে তোমাকে যা যা করতে হবে সবটাই বলবো। আচ্ছা, প্রথমে ইংরেজি অনার্স যখন প্রথমে আমি ভর্তি হব, যে ইংরেজি অনার্স নেব, এটার ইন্সপিরেশন কে ছিল, যে কেন নেব, কেন, কি কারণে? তো আমি ইংলিশ অনার্স নিয়েছি ইন্সপিরেশন বলতে, দাদার কাছে আমি ক্লাস 12-এ পড়তাম। তো দাদা আমাকে এতটাই ইংলিশ ভালো পড়িয়েছে যে ইংলিশের প্রতি একটা আলাদা লেভেলের ভালোবাসা তৈরি হয়েছে যে আমি ইংলিশ অনার্সই নেব। আর আমি ইংলিশ অনার্স নিয়েছি, আমারও ইংলিশ সাবজেক্টটা খুব পছন্দর ছিল। একদমই। ও আমার কেরিয়ারে আমি প্রফেসর বলতে ইংলিশ নিয়েই পড়তে চেয়েছিলাম, এই কারণে ইংলিশ অনার্সটা আমার নেওয়া। বাহ, খুব ভালো। ও কিন্তু খুবই একটা মানে গরিব পরিবার থেকে বিলং করে, সেখানে দাঁড়িয়ে এত স্ট্রাগল, নিজের টিউশন করে ইংরেজি অনার্স পড়ছে এবং অত্যন্ত, ওর খাতা আমি তোমাদেরকে দেখাবো, অত্যন্ত নিপুণতার সঙ্গে কাজগুলো করে। যতটুকু শেখে ততটুকু ভালো করেই শেখে এবং শেখার ইচ্ছেটা প্রয়োজন। আচ্ছা, ইংরেজি অনার্স শুরুতে যে এক্সপেকটেশান ছিল যে ওইখানে গিয়ে হয়তো নতুন গ্রামার শিখবো, আদৌ কি গ্রামার বলে কিছু আছে? না, মানে ক্লাস 12-এর পর যখন আমি ভেবেছি যে ইংলিশ অনার্স নেব, তো আমরা 12-এ বেসিক্যালি কী করেছি, গ্রামার করেছি। তো আমি ভেবেছিলাম যে অনার্সে হয়তো ওরকমই কিছু একটা পড়তে হবে। বাট যখন আমি অনার্স নিয়ে ফার্স্ট দিন ক্লাস করলাম, তো আমি দেখলাম যে আমাদের সিলেবাসে পুরোটাই লিটারেচার, মানে আমাদের ফুল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে হচ্ছে, যেখানে তোমার গ্রামার বা সিন আনসিন কোনোটাই নেই। আচ্ছা, তোমাকে ওখানে বিভিন্ন রকম এজ নিয়ে, তখনকার রাইটার বা তখন কী কী ধরনের লেখা হতো, এই ধরনের বিষয়গুলো নিয়ে পড়তে হবে। মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটুখানি দেখাই তোমাদেরকে। এটা তো মোটামুটি ফার্স্ট সেমের বই, তাই তো? এটা ফার্স্ট সেমের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বুক তোমরা দেখতে পাচ্ছ। বইয়ের এই থিকনেস দেখে ভয় পাবার কিছু নেই। পুরো বইটাই কি পড়তে হয়? না, পুরো বইটা পড়তে হয় না। এর ভেতরে অনেক ধরনের রাইটারের নাম আছে, তাদের বিভিন্ন রকম কাজকর্ম, মানে তারা কি ধরনের রাইটার লিখেছে, ওয়ার্কসগুলো, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো লেখা আছে, যেখানে তোমাদের নোট প্রোভাইড করে দেওয়া হবে যে কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে। আচ্ছা আচ্ছা। আর প্রথমেই গিয়ে ক্লাসেসগুলো, একটু আগে ওর সাথে আমার কথা হচ্ছিল যে ক্লাসেসগুলো আমরা ইংরেজিতে এনকাউন্টার করি। মানে আমরা যেমন আমরা যখন ক্লাস করেছি ক্লাস 12 পর্যন্ত, তখন আমাদের এক্সপেকটেশন ছিল যে স্যার একটু প্লিজ বাংলায় বোঝাবেন, কিন্তু কলেজে গিয়ে সেটা কি হয়? না, 12-এ যখন আমরা পড়েছি, আমরা কি করতাম, একটা লাইন পড়ে সেটা বেসিক্যালি আমরা বাংলা মানেটা পড়তাম, তারপর বুঝে আমরা নোটসটা লিখতাম। কিন্তু তুমি যখন অনার্স নেবে, তো ওখানে যখন তোমাকে একটা ইংলিশের লাইন পড়ানো হচ্ছে, তোমাকে মানেটাও ইংলিশেই বোঝাবে। এমনকি যখন প্রফেসররা তোমাদের ক্লাসে আসবে, ক্লাস নেবে, তখনও ফুল লেকচারটাই তোমাদের ইংলিশে হবে, কোনো বেঙ্গলি ওয়ার্ড ওখানে ইউজ হয় না। মানে ইনিশিয়াল স্টেজে গিয়ে এই প্রবলেমটা কি হয়, মানে প্রথম কি সমস্যা হয়, ভয় লাগে? হ্যাঁ, প্রথম যখন আমরাও ক্লাস করেছি, তো প্রফেসরদের লেকচারটা আমাদেরও মাথার ওপর দিয়েই যেত বলা যায়, বুঝতে পারতাম না। কিন্তু আস্তে আস্তে মানে ইংলিশটার সাথে যত আমরা পড়ছি, জানছি, তত আমাদের ইজি লাগলো ব্যাপারটা। মানে ওর সঙ্গে তোমাকে মোটামুটি থাকতে হবে, সময় দিতে হবে, তাহলে ধীরে ধীরে ওটা তোমার সাথে তুমি কোপ আপ করতে পারবে, তাই তো? প্রথমে ইংরেজি শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ ইংরেজি অনার্স পড়ছো মানে তোমাকে ইংরেজিতেই পড়তে হবে, কারণ তুমি যখন ইংরেজি শুনবে ইংরেজি বলতে পারবে, তাই না? হ্যাঁ, ইংলিশ বলার স্কিলটাও লাগবে, ওখানে ইংলিশ বলতে হবে তোমাকে, স্কিলটা ডেভেলপমেন্ট করা খুব প্রয়োজন। আচ্ছা, এবার একটুখানি আসি যে ইংরেজি অনার্স নিল,
ফার্স্ট ইয়ারে নেবার পরে অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছে, পাড়ায় গায়ে যখন হাঁটছে একটা বিরাট ব্যাপার। ইংরেজি অনার্স, ইংরেজি আমাদের সময় এরকম ছিল, ইংরেজি অনার্স মানে বিরাট ব্যাপার। আমাদের কিন্তু অনার্স কেটে যেত অনেকের। এখন সেই মানে প্রবাবিলিটিটা কিন্তু কমেছে, মানে ইংরেজি অনার্সটা কাটে না, কিন্তু ফেলটা আছে। একটু আগেই তুই বলছিলি যে সাপ্লি ব্যাপারটা রয়েছে, তার মানে একটু সিরিয়াসলি পড়তে হবে, সিরিয়াসলি পড়তে হবে। আচ্ছা, পরীক্ষা পদ্ধতি কি সাবজেক্ট ওরা নেবে? এই আমরা এত কিছু যে ইংরেজির অনার্সের সঙ্গে কোন কোন জিনিস পড়তে হয় একটুখানি বিস্তারিত। তোমরা ইংলিশ অনার্স যারা যারা নেবে ভাবছো তাদের ইংলিশ অনার্স তো পড়তেই হবে, তার সাথে তোমাদের মাইনর যে কোনো দুটো সাবজেক্ট নিতে হবে। আচ্ছা, মাইনর দুটো সাবজেক্ট। তারপরেও তোমাদের 4টে সাবজেক্ট এক্সট্রা থাকবে। একটা হচ্ছে এইসি মানে অ্যাডিশনাল এনহান্সমেন্ট কোর্স। আচ্ছা, অ্যাডিশনাল এনহ্যান্সমেন্ট কোর্স, ওটা কি থাকে? ওটাতে আমাদের বেঙ্গলি আছে, এবার অনেক কলেজে ইংলিশও থাকতে পারে। আচ্ছা, এরপরে তারপর তোমাদেরকে নিতে হবে এমডিসি। আচ্ছা আচ্ছা, ওটা হবে মাস্টার্স ডেভেলপমেন্ট অফ কোর্স। আচ্ছা, আর একটা আছে ভিএসসি, যেটাতে তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স আছে। আচ্ছা, আর একটা হচ্ছে এসইসি, অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স। আচ্ছা, এইগুলো কি মানে এই যে এসইসি এতে কি থাকে? ইংরেজি? হ্যাঁ, এসইসি তে আমরা বেসিক্যালি ইংলিশটাই পড়েছি। হ্যাঁ, ওটা তো মানে তোমার স্পোকেন ইংলিশ। হ্যাঁ, স্পোকেন ইংলিশ বা তুমি কাউকে ইংলিশ পড়াবে, মানে টিচিং স্কিলস গুলো, আচ্ছা, এগুলো নিয়ে তোমাদের ওই এসইসি সাবজেক্টটা। আচ্ছা আচ্ছা, এরপরে তারপরে যেটা আমরা পড়েছি এইসিতে, ওটা তো আমরা বেঙ্গলি পড়েছি। আচ্ছা, বেঙ্গলি বলতে ওই চর্যাপদ বা ওই ধরনের কোনো প্রশ্ন না, আমরা সহজপাঠ পড়েছিলাম। সহজপাঠের 4টি ভাগ আর ওই পদ বলে কয়েকটা মানে সাবজেক্ট ছিল আমাদের। আচ্ছা, আর আমরা এমডিসিতে পড়েছি সোশিওলজি। আচ্ছা আচ্ছা, এটাও থাকবে? হ্যাঁ, এটা নতুন অ্যাড হয়েছে এমডিসি সাবজেক্টে, এটা সোশিওলজি তোমাদের পড়তে হবে। আরেকটা বলছিলিস একটু আগে যে ওই এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে। হ্যাঁ, এনভায়রনমেন্ট ওটা রয়েছে, ওটা তোমাদের পড়তে হবে। আরেকটা কি আছে? আরেকটা রয়েছে আমাদের ভিএসসি, যেটাতে তোমাদের এনভায়রনমেন্ট পড়তে হবে, অর্থাৎ পরিবেশ পড়তে হবে। আচ্ছা, তার মানে দেখো অনার্সের সঙ্গে আরো তাহলে কটা সাবজেক্ট দেখছি আমরা? 4টে সাবজেক্ট। আচ্ছা, ওগুলো কি প্রত্যেকটাই এক্সটার্নাল ইন্টারনাল হবে? না, মানে তোমাদের এক্সটার্নালে 3টে হবে, মানে মাইনর পেপার আর মেজর পেপার। আর বাকি যে 7টা পেপার, অর্থাৎ বাকি যে 4টে সাবজেক্টের কথা আমি বললাম, ওটা তোমাদের ইন্টারনাল এক্সাম হবে, মানে কলেজের ভেতরেই পরীক্ষা। কলেজের ভেতরেই পরীক্ষা। আচ্ছা, একটুখানি বুঝে নাও তোমরা ইন্টারনাল পরীক্ষা কি এবং এক্সটার্নাল পরীক্ষা কি। ইন্টারনাল পরীক্ষা যেটা তোমার কলেজেই কন্ডাক্টেড হবে, কলেজেই ম্যাডামরা তোমাকে বা কলেজের প্রফেসররা তোমাদের প্রশ্ন করবে, তারাই খাতা দেখবেন, তারাই তোমার নাম্বার দেবে। সেখানে কিন্তু অ্যাটেন্ডেন্স উইল প্লে আ ভাইটাল রোল। অ্যাটেন্ডেন্স কিন্তু সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। 75%-এর নিচে অ্যাটেন্ডেন্স থাকলে তুমি এক্সটার্নালও পরীক্ষা দিতে পারবে না, ইন্টারনালও পরীক্ষা দিতে গেলে তোমার সমস্যা হবে। আর এক্সটার্নাল মানে কলেজের বাইরে গিয়ে পরীক্ষা দেওয়া, এবং সেই পরীক্ষাটাকে বলা হবে এক্সটার্নাল। ভালো করে বুঝে নেবে। এবং আমাদের পরীক্ষার প্রশ্নপত্র মানে এক্সটার্নালে কত থাকে, ইন্টারনালে কত থাকে? টোটাল তো ইন্টারনালেও 50 আর এক্সটার্নালেও 50, কিন্তু এক্সটার্নালে যে তোমাদের 50 নাম্বারের এক্সামটা দিতে হবে ওটা টোটাল রিটেন। আর ইন্টারনালে যে 50 মার্কের মানে এক্সামটা হবে তার মধ্যে 20 মার্কস থাকবে রিটেন, 10 মার্ক থাকবে অ্যাটেন্ডেন্স, আর 20 মার্ক থাকবে প্রেজেন্টেশন। ওটা তোমাকে পিপিটি করতে হবে একটা, আর একটা রিটেন। একটুখানি গুছিয়ে বললে, এক্সটার্নাল পুরোটাই 50 মার্কসের রিটেন হবে, আর ইন্টারনাল 50 মার্কসের 20 মার্কসের থাকছে আমাদের রিটেন এক্সাম থাকছে। 20 মার্কস কি অ্যাসাইনমেন্ট টাইপ? অ্যাসাইনমেন্ট টাইপ বলতে বাড়ি থেকে লিখে করতে পারবো না, ওখানে লিখতে হবে। বলতে তোমাকে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকের উপর পিপিটি প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, সেই প্রেজেন্টেশনটা দেখতে হবে, মানে কলেজে গিয়ে দেখাতে হবে, সেটার উপর। আচ্ছা, তার মানে তোমরা ভাগগুলো বুঝতেই পারছো, এত কিছু তোমাকে করতে হবে। এবং তোমার কাছে যতটা জটিল মনে হচ্ছে, কলেজ রেগুলার গেলে তোমার কাছে এটা জটিল কিন্তু মনে হবে না, এটা মাথায় রাখো। আর পরীক্ষার প্রশ্নপত্র আমাদের সময় যেমন ছিল 5, 10, 15 এমন ছিল, আমাদের কিন্তু ছোট কোশ্চেন ছিল না। তো তোমাদের সময়, তোদের সময় কি হয়? আমাদের সময় 2 মার্কসের কোশ্চেন আছে 10টা, 2 মার্কস, আর 5 মার্কের আছে, আর 10 মার্কের আছে। 10 মার্কস মানে সর্বোচ্চ 10। একটু দেখাই ওর খাতাটা, একটু দেখাই, একটু ধর্মা। এ হচ্ছে ওর খাতা, তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে লিখেছে। এটা 2 মার্কসের এতটা, আর এটা 10 মার্কসের একটা কোশ্চেন, যেটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে এখনো চলছে, এই অবধি এসে শেষ। মানে তোমরা যেটা ভেবেছো যে ডেসক্রাইব দি আইস হ্যাবিট, দ্য টাইটেল অফ দ্য স্টোরি, ওই রকম কিন্তু না, এবং শব্দগুলো বেশ কঠিন ওয়ার্ড, হ্যাঁ কঠিন শব্দ, এবং ওগুলোর সঙ্গে তুমি চলতে পেরে যাবে যদি তোমার মধ্যে, ইফ ইউ আর
প্যাশনেট নাফ যে আমি ইংরেজি অনার্স করবো, ওরটা শুনে তারটা শুনে আমি ইংরেজি অনার্স অ্যাটিটিউড নিতে করছি, তাহলে কিন্তু করো না, ফাঁসবে। আর যদি মনে হয় যে না আমার ভবিষ্যতে কিছু, যেমন ওর প্রফেসর আমার ইচ্ছে রয়েছে, এই সাবজেক্টের প্রতি ভালোবাসা রয়েছে, তবেই ও এগোচ্ছে সমস্ত বাধাবিঘ্ন পার করে, তবেই তুমি পারবে। ঠিক। আচ্ছা, তাহলে পরীক্ষা পদ্ধতি ওই গেল। আর 50 নম্বরের পরীক্ষার জন্য সময় কতটা দেয়? 2 ঘন্টা পাবো আমরা। আচ্ছা, মোস্ট প্রবাবলি 2 ঘন্টা আমরা সময় পাচ্ছি। আমাদের সময় 100 নম্বরের জন্য ছিল 4 ঘন্টা, তাহলে একই 2 ঘন্টা পাবে। আচ্ছা, সময় কি যথেচ্ছ, মানে লিখে ওঠা যায়? আমরা ইন্টারনাল এক্সাম দিয়েছি, তো আমরা 10 মার্কের যখন কোয়েশ্চেন লিখছি, তো আমরা 12-এ কী করতাম, 10 মার্কে আমরা একটা নির্দিষ্ট প্রোজ থেকে হোক বা একটা পোয়েম থেকে আমাদের হোক তখন লিখতাম। 6 মার্কস ছিল। হ্যাঁ, মানে আমরা ওখান থেকে লিখতে পারতাম, কিন্তু এখানে 10 মার্কে তোমাকে অনেকটা লিখতে হচ্ছে, আর তুমি ওখানে বানিয়ে লিখতে পারবে, কিন্তু তোমার সেই বিষয়ে কোনো একটা ধারণা থাকতে হবে যে তুমি লিখতে পারছো। আর নিজের লেখার ক্ষমতাটা খুব প্রয়োজন না? হ্যাঁ, নিজের লেখা দরকার, কারণ যেহেতু তুমি ওখানে সিন অন সিন পাচ্ছ না, তো তুমি আন্দাজে লিখে দিতে পারবে না ওই আইজাবিটের মতন যে সেই নায়কের সাথে দেখা হবে বা কিছু। তোমাকে সেই বিষয়ে একটা ধারণা থাকতে হবে যে কি রাইটার কি ওয়ার্ক লিখেছে, সেই ওয়ার্কের মেন বিষয়টা কি, এগুলো তোমাদের জানতে হবে। তাহলে বুঝতেই পারছো তোমাদের ইংরেজি অনার্সের কতগুলো দিক রয়েছে, কিভাবে তোমরা পড়বে। আর ফার্স্ট ইয়ারটা একটু কঠিন। হ্যাঁ, ফার্স্ট ইয়ার বলতে যখন ফার্স্ট সেমে তোমরা ভর্তি হবে সকলে, তো প্রত্যেকে যখন কলেজে ক্লাস করবে তোমাদের মনে হবে যেন ইংলিশ অনার্সটা সত্যিই খুব কঠিন, নিয়ে ভুল করছি বা কিছুই বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যখন ইন্টারনাল এক্সামটা দেবে, তারপর যখন এক্সটার্নালের জন্য প্রিপারেশন রেডি হবে তোমাদের, তখন তোমরা দেখতে পারবে যে আস্তে আস্তে ইংলিশ অনার্সটা ভালো লাগছে। বেসিক্যালি তাদেরই ভালো লাগবে যারা ভালোবেসে পড়বে সাবজেক্টটা। যারা ভাব দেখানোর জন্য বা লোকে বলছে বলে নিয়েছি, তাদের কিন্তু ভালো লাগবে না। যারা ভালোবাসবে তাদের ক্ষেত্রেই মনে হবে যেন আমি ইংলিশ অনার্স নিয়ে ভালো করেছি। ব্যাস, একদম এটাই তো চাই। আর ইংরেজি অনার্সের ক্ষেত্রে যেইটা হয়, কলেজ কতটা কোঅপারেটিভ, কলেজ কতটা হেল্প করে? অন্যান্য কলেজের বিষয়ে তো বলতে পারবো না, আমি যেই কলেজে পড়ি তো সেই কলেজের প্রফেসররা আমাদের যথেষ্ট হেল্প করে। আমাদের দেখা গেলো কোনো একটা বিষয় নিয়ে আমাদের এক্সট্রা ক্লাস দরকার, আমরা টপিকটা বুঝতে পারছি না, আমাদের একবারের জায়গায় 2টো ক্লাস ম্যাডাম বা স্যার নিয়ে নেয়, তো যথেষ্ট হেল্প করে আমাদের। আচ্ছা, এই ইংরেজি অনার্সে পড়ার ক্ষেত্রে আমি যতদূর জানি যে কোনো বিশাল ভালো কলেজ থেকে পড়লেই কি বিশাল কিছু হবে, এমন ব্যাপারটা কি এখনো পর্যন্ত ফিল হচ্ছে? আমি যতদূর শুনলাম যে তুই অশোকনগর একটা কলেজে পড়িস, তো সেই কলেজটা তুলনামূলক অন্যান্য কলেজের থেকে একটু স্টুডেন্টরা কম ভর্তি হয়, কিন্তু আমার মনে হয় এখানে যে স্যাররা রয়েছেন, প্রফেসররা রয়েছেন, দে আর হাইলি কোয়ালিফাইড। তাহলে সেটা কি ম্যাটার করে কোনো ভালো কলেজ বা কোনো তথাকথিত একটু কম ভালো কলেজে পড়া? ভালো কলেজ আর তথাকথিত কম ভালো কলেজ এটা ম্যাটার করে না, তুমি কতটুকু প্রফেসরদের থেকে শিখতে পারছো এটাই ম্যাটার করে। ভেরি গুড অ্যানসার, ভেরি গুড অ্যানসার। কেননা তুমি অনেকে যেই কলেজে ভর্তি হচ্ছে আমিও সেই কলেজে হব, এই কারণে যে তুমি ভর্তি হচ্ছে এটা কিন্তু ঠিক নয়। কারণ আমি যেই কলেজে পড়ি, আমরা অনার্সে খুব জোর 14 জন স্টুডেন্ট আছি আমরা। তো 14 জন স্টুডেন্ট যেভাবে পড়ে, মানে আমাদের খুবই ভালো করে স্যার বা ম্যামেরা গাইড করে। খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে তোমরা যারা ইংরেজি অনার্স নেবে ভাবছো, তারা নিশ্চয়ই ভিডিওটা আজকে বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জানাবে, এবং ইংরেজি অনার্স নেবার আগে নিজেকে একটু ইংরেজি লেখা শেখাটায় দক্ষতা অর্জন করো, ইংরেজি বলাটা একটুখানি শেখো, আর এটা ভয়টা মাথা থেকে সরিয়ে দাও। তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 6 মান্থ টাইম দিতে হবে। একটু আগেও বলছো যে ফার্স্ট সেমটা একটু উতরাতে পারলে সেকেন্ড সেম থেকে সিলেবাসটা কম কঠিন লাগবে। সিলেবাস হয়তো ওর থেকেও কঠিন, কিন্তু কম লাগবে, কারণ তুমি অনেক কিছু জেনে গেছো ফার্স্ট সেমে। তাই প্রথমেই হোঁচটটা খেয়ে থেমে যেও না, ভয় পেও না যে আমার দ্বারা হয়তো হবে না। তুমি যে পথে একবার নেমেছো এর শেষ দেখে ছাড়বে এবং ভালো করে পড়াশুনো করবে। সুতরাং সিদ্ধান্ত একবার নেবে, ভালো করে নেবে। আশা করছি অনেকটা স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যেও দিতে পারলো। ওকে, থ্যাংক ইউ জানাই। আর কিছু বলবে? হ্যাঁ, আমি বলতে চাই যে যারা যারা ইংলিশ অনার্স নিচ্ছ, তোমরা এটা ভেবে নিও না যে আমি 12-এ ভালো রেজাল্ট করেছি বা 12-এ ভালো পড়েছি বলে আমি ইংলিশ অনার্স নিচ্ছি। যাদের যাদের মন থেকে ভালোবাসা রয়েছে ইংলিশ সাবজেক্টের প্রতি, তারাই নাও। আর নেওয়ার পরও যদি মনে হয় যে না আমি নিয়ে ভুল করছি, তাদেরকেই বলবো যে তোমরা এরকমটা ভেবো না, প্রথম সেমটা ভালো করে পড়ো, দেখবে সেকেন্ড সেম থেকে অনেকটা ইজি লাগছে। আর ইংলিশ অনার্স পড়লে তোমার অনেক ধরনের ওয়ার্ডের ইমপ্রুভমেন্ট ঘটবে, নতুন নতুন ওয়ার্ড জানবে যেগুলো আমরা আগে জানতাম না। তো আমি মনে করি যে ইংলিশ অনার্সটা নেওয়া ভালোই। বাহ, খুব ভালো। তোমরা ভালো থেকো। ওকে, আজকে অনেক দিন ধরেই বলছি ও ব্যস্ত থাকে, তো আজকে শেষ পর্যন্ত
সুযোগ পেলাম, ফ্যান বন্ধ, তোমাদের জন্য ভিডিও তৈরি করছে, আমি তো করি, আমার একটা তোমাদের জন্য স্বার্থ রয়েছে, ও নিঃস্বার্থ দিয়ে তোমাদের জন্য কাজ করছে। তো তোমরা ওকে যথেচ্ছ পরিমাণে ভালোবাসা দিও। ভিডিওটাতে কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।